সেটা হচ্ছে ধরো আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছিলাম। লাস্ট দুইটা ক্লাসে আমরা কি পড়ছিলাম বলো তো? লাস্ট দুইটা ক্লাসে আমরা পড়ছিলাম টেন্স। লাস্ট দুইটা ক্লাসে পড়ছিলাম আমরা টেন্স, ফোকাস এরিয়া 1 যেটা, সেটার আমরা অর্ধেক শেষ করছিলাম। টেন্সের ইন ডিটেলস ব্যাখ্যা, তারপর হচ্ছে ধরো একটা টেন্সের অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা, কিভাবে মানে চেঞ্জগুলো হয়, তারপর আমরা অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করছি, এইচএসসির কোয়েশ্চেন সলভ করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা আজকে ধরো আমাদের কিছু ওয়ার্ড আছে, কিছু মডাল অক্সিলারি ভার্ব আছে, কিছু ওয়ার্ড আছে, এদের পরে আরেকটা ভার্ব বসলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে সেইটা একটু দেখতে হবে। যেরকম ধরো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, উইল, মাস্ট, অট টু, ঠিক আছে এগুলা। তারপর ধরো বি টু, হ্যাভ টু, গোয়িং টু, নিড, এই ওয়ার্ডগুলোর পরে যদি আমাদের আরেকটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বগুলোর আমার কি বেস ফর্ম বসে। আমরা ছোটবেলা থেকে পড়ছি না, মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা কি হয়, বেস ফর্ম হয়। এখন তুমি সেটাকে প্যাসিভে পরিণত করতে চাচ্ছ। আচ্ছা, প্যাসিভে পরিণত করতে চাইলে অবশ্যই একটা বি আসবে, অবশ্যই একটা বি আসবে প্যাসিভে, একটা বি ভার্ব তো আসবে, রাইট? তো বি এর সাথে হচ্ছে ভি3টা যুক্ত হয়, তাহলে বি প্লাস ভি3 হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেরকম শি উড টেক রেসপন্সিবিলিটি, এটা তোমার কিভাবে আসবে জানো? শি উড টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এখন তুমি তো বুঝতেছো যেখানে টেকটা কি মেইন ভার্ব, ভার্বের ক্লাস নিব, বাট এতটুকু সবারই জ্ঞান আছে যে এটা ভার্ব। তাহলে মেইন ভার্বের আগে কি অক্সিলারি ভার্ব, তাহলে এই অক্সিলারি ভার্বের পর যখন আমার মেইন ভার্বটা বসবে সেটা কি হবে, V1 হবে। তাহলে কি টেকই থাকবে। এখন ধরো এইটা তো সে এজেন্টকে, সি নিজের কাজ নিজে করছে, এজন্য কি এইটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, আর এটা আমাদের কি বলতো, অ্যাক্টিভ ভয়েস। এখন এইটাকে আমরা প্যাসিভে করব, তাহলে কি দা রেসপন্সিবিলিটি, সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়। উড তো আমরা আনবই, আমরা কি একটা বি ভার্ব আনবো। আচ্ছা, বি ভার্ব আনছি, এরপরে কি V3 হয়, তাহলে উড বি টেকেন বাই হার। তাইলে আমি যে তোমাদের কনসেপ্টটা পড়াইছি, কিসের কনসেপ্ট পড়াইছি, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ভয়েস। দেখছো কেন পড়াইছি? তোমার কিন্তু এখানে নতুন কোনো এটা রুলস না, এটা ভয়েসেরই একটা পার্ট, ভয়েসেরই একটা পার্ট। সো এই জন্য রুট থেকে পড়তে হবে। দে হ্যাভ টু প্রেজেন্ট আ নিউ আইডিয়া, তাহলে কি হ্যাভ টু আছে, এরপরে কি হবে V1 হবে, তাহলে দে হ্যাভ টু প্রেজেন্ট আ নিউ আইডিয়া। তাহলে এরপর কি হবে, দ্য আইডিয়া, এখানে কি হবে, দ্য আইডিয়া প্যাসিভ করলে হ্যাজ টু বি প্রেজেন্টেড বাই দেম। দেটা কি হয়ে গেছে, অবজেক্টিভ ফর্মে দেম হয়ে গেছে। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো কমেন্টগুলো দেখি। অট টু শব্দের অর্থ কি দাদা? অট টু মানে শুড, অট টু, এগুলা কি বলো তো, বাধ্যবাধকতা বোঝায়, এগুলা বাধ্যবাধকতা বোঝায়। ইংলিশ গ্রামার বইটা কবে আসবে আমি বলতে পারতেছি না কবে আসবে, কারণ আমাকে ডেডলাইন দিয়েছে সেপ্টেম্বরের 15 তারিখ। মনে হয় না আমি শেষ করতে পারবো, কারণ আমার সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে ফাইনাল এক্সাম। সো বলতে পারতেছি না, বাট আসবে। তোমরা পাবা, তোমরা 26 ব্যাচও পাবা, 27 ব্যাচও পাবা। সো পাবা, বাট একটু হয়তো বা দেরি হইতে পারে, বাট চলে আসবে, সমস্যা নেই। মানে আমার 80% কাজ শেষ, বাকি 20% কাজ করার আসলে টাইমই পাচ্ছি না। এখন হচ্ছে আমাদের কেস 2টা দেখতে হবে। আচ্ছা, এখন আমাদের স্পেসিফিক কিছু ফ্রেজ আছে, ধরো হ্যাড বেটার, এগুলার ব্যবহার কই পারবো, স্পেশাল ইউজে। হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ঠিক আছে। তারপর ধরো এই যে পজিটিভ ভার্ব, লেট, মেক, নিড হইতে পারে, ডেয়ার হইতে পারে, বিট, ওয়াজ, ফিল, হেয়ার, ক্যান নট, বাট। এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এদের পরে কি হয় বলো তো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে কি হয় বলো তো, এদের পরে আমাদের V1 হবে, এদের পরে আমাদের V1 হবে। হ্যাড বেটার মানে হচ্ছে বরং অর্থে, ধরো তুমি একটা সাজেশন দিচ্ছ, ঠিক আছে, একটা সাজেশন দিচ্ছ, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা স্পেশাল ইউজ এর পরের টপিকটাতেই আমরা পড়বো। আচ্ছা, তাহলে ইউ হ্যাড বেটার, এটা কি হবে বলো তো, এটা অবেটা অবেই হবে, অবেটা অবেই হবে। তোমার এইটাই স্পেশাল ইউজে কিভাবে আসবে জানো, স্পেশাল ইউজ যখন পড়াবো দেখাবো। এখানে ধরো এরকম ফ্রেজ দেওয়া থাকবে কিছু, সেখান থেকে তোমার বসাইতে হবে। ধরো এই যে ইউ এরকম থাকবে, অবে ইয়োর প্যারেন্টস, এরকম আসবে ব্যাপারটা। এখন তুমি অর্থ দেখে, কনটেক্সট দেখে বুঝতে হবে। স্পেশাল ইউজে কনটেক্সটটা পড়াবো, যে আসলে কোন কনটেক্সটে কোনটা ব্যবহার করা হয়।
ঠিক আছে, এইখানে হ্যাড বেটারটা সাধারণত আমাদের ব্যবহার করা হয় কোনো সাজেশন দেওয়ার জন্য বা কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য। তাহলে এখানে একটা অ্যাডভাইস দিচ্ছে বা একটা সাজেশন দিচ্ছে, তাইলে এই গ্যাপ এখানে থাকবে হ্যাড বেটার, তুমি এনে এটাকে বসাবা। তাহলে তুমি আগে কিন্তু বুঝতেছো কি হ্যাড বেটারের পরে V1 বসে, তাহলে জিনিসগুলো কিন্তু খুবই কানেক্টেড, আর জিনিসগুলো খুবই কানেক্টেড। ধরো সেম প্রশ্নটাই তোমার আবার কিভাবে আসতে পারে জানো, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে একটা রুলস দিয়েই তোমার 3টা পড়া হয়ে যাচ্ছে, এজন্য 3টা কোর্সের একদম শুরুতে রাখছি, মানে খুব ভালোভাবে এখানে বেসিকটা বিল্ড হয়, এখানে খুব ভালোভাবে হচ্ছে মানে হচ্ছে বেসিকটা বিল্ড হয়। যেরকম ধরো ইউ হ্যাড বেটার দিয়ে এইজ, তাহলে তুমি এখানে কি লিখবা বলো তো, ইউ হ্যাড বেটার অবে ইউর প্যারেন্টস, বা তোমার ইচ্ছা মতো লিখবা। তো এখানে কি তোমার সেন্টেন্সটা লাগতেছে, এখানে তোমার সেন্টেন্সটা লাগতেছে, সেন্টেন্স স্ট্রাকচারটা লাগতেছে, হ্যাড বেটারের পরে কি বলো তো সেই সেন্টেন্সটা লাগতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন কি বুঝতে পারছো? আচ্ছা, সো রিলেশনটা বুঝতে পারছো? আমি কিন্তু রিলেশনটা বুঝাই দিলাম, হ্যাঁ রিলেশনটা বুঝাই দিলাম। এই পর্যন্ত হচ্ছে বুঝতে পারছো কিনা বলো যে ভাইয়া এই পর্যন্ত? এই যে জালিমুর রহমান আলাদিন ভাই, তুমি কি আমার কোনো একটা প্র্যাকটিস ক্লাস করছো? আমি তোমার কমেন্টটাকে খুব ভালোভাবে নিলাম, তুমি কি আমার কোনো একটা প্র্যাকটিস ক্লাস করছো? যে প্র্যাকটিস ক্লাস আমি কয়টা প্রবলেম সলভ করাই বা কয়টা করাই? আমি আজকে এটা কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার ক্লাস। আমি এসে প্রথমেই বোর্ডের কোশ্চেন দেখায় সলভ করে দিয়ে বলবো না তোমার পড়া হয়ে গেছে। আমি তোমাকে আগে থিওরি ভালোভাবে পড়াবো, টাইপ ওয়াইজ প্র্যাকটিস করাবো, তারপর তোমাকে আমি প্র্যাকটিস শিট দিয়ে তুমি নিজে আগে সলভ করবা। যদি না পারো তুমি এসে আমার প্র্যাকটিস ক্লাস দেখবা। প্র্যাকটিসটা আগে নিজের করতে হয়। নটর ডেম থেকে প্রতি বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট কই চান্স পায়? বুয়েটে চান্স পায়। কেন পায় জানো? নটর ডেমের কোনো ফ্রেন্ডে জিজ্ঞাসা করো তো ফিজিক্সের মতো সাবজেক্টে কয়টা ম্যাথ টিচার করায় দেয়, কয়টা ম্যাথ টিচার করায় দেয়? আমার মনে পড়ে ভেক্টর থেকে মনে হয় না আমাদের যে স্যার ক্লাস নিত 3টা বা 4টার বেশি ম্যাথ করাইছে, আমার মনে পড়ে না অন্তত। ঠিক আছে, বা এই যে সিকিউ সলভ করে দেয়, হ্যান করে দেয়, ত্যান করে দেয়, আমাদের ভাই করে নেই। ঠিক আছে, আমাদের একটু চিন্তা করার সময় দিচ্ছে। যেহেতু এখন অনলাইনে এই জিনিসটা সলভ করে দেওয়া হয়, আমিও করে দিব, বাট তোমাদের আমি আগে সময়টা দিচ্ছি। আগে একটা চ্যাপ্টার যেভাবে পড়াচ্ছি সেটা আগে পড়ো। ঠিক আছে, পুরাটা পড়ো, কারণ আমি কোর্স আউটলাইন অনুসারে যাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব শেষ হবে, স্পেশাল ইউজ হবে, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স হবে। 3টার একটার সাথে একটা কানেক্টেড। 3টা যখন শেষ হবে তখন আমি প্র্যাকটিস ক্লাস নিব। আমি এখন প্র্যাকটিস ক্লাস কেন নিব? আমি রুলস পড়াইছি 17টা, আমি কেন আমি পুরা বোর্ডের কোশ্চেন আমি সলভ করবো? আগে পুরাটা পড়াবো, তারপরে করাবো। ঠিক আছে, এটা ভাই বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ফার্স্ট রুলসই, হ্যাঁ এটা বুঝতে পারবো, এটা ভয়েসের ছোট একটা নিয়ম। হ্যাঁ আচ্ছা, চলো আমরা সামনে যাই। তাইলে দেখো, রিলেশনশিপ ক্যান অলসো ড্যাশ ফস্টার মানে উন্নতি ঘটানো ইন ওয়ার্ক প্লেস হুইচ মেক উইকলি ড্যাশ চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। আচ্ছা, চিটাগাং বোর্ড 2024-এ আসছে। এখন তুমি আমারে বলো তো এখানে কোন সেন্সটা খাটে? মানুষের সম্পর্ক, মানে সম্পর্ক কি নিজে নিজে ভালো হয়? না, এখানে আমার মানে কাকে হচ্ছে আমার মানে এমফাসাইজ করা হয়েছে? অবজেক্টকে। এখানে মানুষ সম্পর্ক ভালো করতে পারে, কিন্তু সম্পর্ক নিজে নিজে তো ভালো হইতে পারে না। তাহলে এটা কি? অবজেক্ট কি এমফাসাইজ করার জন্য এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে আমার মডাল অক্সিলারি ভার্ব হিসাবে কে আছে? ক্যান আছে। আচ্ছা, তাইলে আমি একটা প্যাসিভ কিভাবে করবো? আমি একটা বি ভার্ব আনবো, ক্যান বি। তারপর কি এইটা আমার কি আছে? ফস্টার, V1 আছে, এটারে আমি কি করব? ফস্টার্ড দিব, V3 দিব। বোঝা গেছে? ওই পরের নিয়মে আমরা পরে দেখবো আর কি। এখন তোমার আগে এখানে কি বুঝতে হচ্ছে? এটা প্যাসিভ অর অ্যাক্টিভ। এটাই কিন্তু এতক্ষণ ধরে বকবক করার মেইন রিজন। ফার্স্ট ক্লাসে অ্যাক্টিভ প্যাসিভ এজন্যই শিখাইছি।
সো আবার ভয়েসের সময়ও পড়াবো। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট নট, দেখো ওইখানে একটা জিনিস লেখা নাই, ক্যানের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে, ক্যান নটের পরেও ভার্বের বেস ফর্ম বসবে, কুডের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে, কুড নটের পরেও ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে, অ্যাক্টিভ সেন্সে। তাহলে মাস্ট নট, তাহলে সো ডিউরিং দিস পিরিয়ড এইটুকু বাদ দিই লাইফ স্টুডেন্টস, তাহলে এখানে কি এজেন্টই কাজ করতেছে, স্টুডেন্ট নিজেই কাজ করতেছে, তাহলে এটা কি, এটা অ্যাক্টিভ ভয়েস। মাস্ট নট ড্যাশ টাইম ওয়েস্ট টাইম, তাহলে মাস্ট অথবা মাস্ট নটের পরে কি হবে, মাস্ট অথবা মাস্ট নটের পরে কি হবে, V1 হবে। তাইলে এখানে কি মাস্ট নট ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম। আচ্ছা, দে শুড অলসো, তার মানে কি দে নিজের কাজ নিজে করতেছে, বা একেই বেশি ফোকাস করা হচ্ছে, এ এজেন্ট, এ যদি এজেন্ট হয় তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েসে, তাইলে কি হবে বলো তো, দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাইলে কি শুড আছে, তাহলে শুডের সাথে আমাদের এখানে কি হবে বলো তো, ভার্বের বেস ফর্ম হবে, কারণ এটা তো মেইন ভার্ব, এইটা মেইন ভার্ব পার্টিসিপেট, তার আগে যেহেতু আছে তাহলে কি এটা মডেল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে এটা কি হবে এফ নাম্বারটা পার্টিসিপেট, ঠিক আছে, বোঝা গেছে বলো তো, এ পর্যন্ত বুঝছি আমরা। তাহলে এগুলা কি বলো তো, এগুলা হচ্ছে প্র্যাকটিস, এগুলা নিজেরা প্র্যাকটিস করবা, এখানে বেশ কোয়েশ্চেন আছে, নিজেরা করবা, খুব সহজ, যেগুলা দিচ্ছি এগুলা এখানে বোর্ডে সবচেয়ে বেশি দেওয়া আছে। আচ্ছা ক্লিয়ার, টাইপ 17 ক্লিয়ার। তাহলে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ ভয়েস কেন মানে দরকার বুঝতে পারছো? দাদা প্রথম প্রশ্নের জি নাম্বারটা ক্লিয়ার না, ওকে আবার বুঝাই দিব জি নাম্বার কোনটা, জি নাম্বার এইটা জি নাম্বারটা। আচ্ছা জি নাম্বারটা আমি এমনি বলিনি, আসো বলি, সমস্যা নেই। রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড, এতটুকু তো বুঝছো, এফ নাম্বার ওকে। উইচ মে কুইকলি, মে এখানে কি ভার্ব বলো তো, এখানে মে অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব, ওকে। কুইকলি ওই দুটার মধ্যে পার্থক্য আছে, এখন জানার দরকার নেই। কুইকলিটা কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি ভার্বের আগে বসতে পারে বা বাক্যে মোটামুটি যে কোনো পজিশনে বসতে পারে, তাইলে মেয়ের পরে আমার কি বসবে, আমাদের যদি মে থাকে, মে যদি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, তাহলে মেয়ের পরে কি, মে মাইটের পর ভার্বের বেস ফর্ম, তাহলে কি কুইকলি চেঞ্জ হয়ে যাবে, কুইকলি চেঞ্জ, তাহলে জি নাম্বারটা কি হবে, চেঞ্জ। স্নেহাশ্রী চৌধুরী তুমি এখন বুঝতে পারছো? হ্যাঁ, পার্টিসিপেট না, পার্টিসিপেট কোনটা বলছো, হ্যাঁ। আচ্ছা রামিম ইসলাম তরফদার, কি প্রবলেম বলো, কি প্রবলেম আছে ভাই? একটা প্রবলেম আছে না বলে প্রবলেমটা ডিরেক্ট বলবা, দেখবা কমিউনিকেশন অনেক ইফেক্টিভ হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এ কোন প্রবলেম, কি প্রবলেম? আমি যেটা করাইছি সেটাতে প্রবলেম? হ্যাঁ এখানে কি প্রবলেম, মাস্ট, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব, মাস্ট কি মডাল অক্সিলারি ভার্ব না? এই জায়গায় মাস্ট আছে, ধরো এই জায়গায় মাস্ট নাই, বাট মাস্ট কি একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট ব্যবহৃত হলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এখন মাস্টের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে মাস্ট নট, মাসেন্ট মানে কি, মাসেন্ট মানে হচ্ছে মাস্ট নট, তাহলে এরপরেও কি ভার্বের বেস ফর্ম বসবে, বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? আর শুড কি, শুডও মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। ক্লিয়ার এই পর্যন্ত? বলো তো রামিম, এখন তুমি বলো ক্লিয়ার কিনা। আচ্ছা এখন আমাদের কিছু ভার্ব আছে, এখন বলবা যে ভাই এই ভার্বগুলোকে মুখস্থ করতে হবে না, তোমার যখন ইনটুইশন বিল্ড আপ হবে, কয়েকবার প্র্যাকটিস করবে, অটো তোমার পড়া হয়ে যাবে। কিছু শব্দ আছে যেগুলোর পরে যদি অন্য শব্দ থাকে তাহলে তার সাথে কি বসবে বলো তো, ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ কি বলছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টুটা এখানে কি ইনফিনিটিভ মার্কার। হ্যাঁ আচ্ছা এখানে আমি তোমাকে A to Z সাজায় দিছি, তোমার এটা মুখস্থ করার দরকার নেই, তুমি 2-3 বার রিডিং করবা, 2 বার খাতায় লিখবা, দেখবা মোটামুটি ওয়ার্ডগুলা আয়ত্তে চলে আসছে। এখন ইম্পর্টেন্ট কোনগুলা, এগ্রি, অ্যাডভাইস, অ্যাপেয়ার সবই পড়বা, এগুলা বেশি বেশি পড়বা। আস্ক, বেগ, চুজ, কনভিন্স, ডিসাইড, ডিজার্ভ, ডিজায়ার, ডিমান্ড, ডেয়ার,
তারপরে হচ্ছে ধরো হোপ, ইন্টেন্ট, এগুলা বেশি বেশি পড়বা। নো, তারপর হচ্ছে নিডটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ধরো প্রমিস, তারপরে হচ্ছে রিফিউজ, সিম, আর্জ, উইশ, ওয়ান্ট, এগুলো একটু বেশি পড়বা, এগুলো একটু বেশি পড়বা। যেরকম আচ্ছা, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম এটার মানে কি? এইটার মানে ইনফিনিটিভ। এখন এইটার মানে যদি ইনফিনিটিভ হয় তাহলে প্রতি, এটার বাংলা হচ্ছে প্রতি, তে বা উদ্দেশ্যে। এখন এইটার মানে মনে রাখবা যে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, এটার মানে হচ্ছে প্রতি, তে অথবা উদ্দেশ্যে এই ধরনের অর্থ দেয়, অর্থ দেয়। আচ্ছা দেখো, তুমি এখানে টু টু সবকিছু বাদ দাও, তুমি একটা নর্মাল কথা চিন্তা করো। আই ওয়ান্ট হিম রাইট, এটার সাথে পজিটিভ ভার্বের একটু ক্ল্যাশ করবে তোমাদের, পজিটিভ ভার্ব যখন পড়াবো ব্যাপারটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, আই ওয়ান্ট হিম ড্যাশ রাইট দ্য লেটার, এটার একটু বাংলা করো তো। আমি চাইছি সে চিঠিটা লেখুক, চাইছি বা আমার উদ্দেশ্যটা কি? তাকে দিয়ে চিঠিটা লেখানো। তাইলে এই ক্ষেত্রে কি আমার এখানে উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে না? আমার এখানে কি উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে না? তাহলে উদ্দেশ্য প্রকাশ পাইলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। তাহলে কি আই ওয়ান্ট হিম টু রাইট আ লেটার বা রাইট দ্য লেটার। একটা কথা মনে রাখবা স্পেলিং এর ক্ষেত্রে, রাইটিং একটা টি, কিন্তু রিটেন বানানে কি দুইটা টি। এইটার ভার্বের তোমার তিনটা ফর্ম জেনে রাখো, V1, V2, V3। কি? রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন, এই তিনটা ফর্ম মনে রাখো। আর এইটার সাথে প্যাস লাগায়ও না, বানানটা সেটা হচ্ছে রাইটিং। রাইটিং বানানে একটা টি। অনেকে লেখো আই এম রাইটিং এ দিস লেটার টু ইউ, দুইটা টি দিয়ে মারাটা খাও, এই মারাটা কেউ খায়ও না। হ্যাঁ আচ্ছা, ওয়েব অ্যাপে আমাদের সবার ওয়েব অ্যাপে সমস্যা হয়েছে, টিচমিন্টে সবারটারই কাজ চলতেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে উই আর্জ হিম, আমরা তাকে আহ্বান করছি, ড্যাশ টু স্টে অ্যাট হোম। তাহলে এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে। আমি কিন্তু কোনোদিন এই ওয়ার্ডগুলো মুখস্থ করিনি। আমি মুখস্থ কেন করি নাই? আমি কনটেক্সট বোঝার চেষ্টা করছি যে আসলে এখানে কি বোঝানোর ট্রাই করতেছে। তো কনটেক্সটটা বুঝলে বোঝানো যায় যে কনটেক্সটটা আমার ইনফিনিটিভ বোঝাচ্ছে, প্রতিতে উদ্দেশ্য এই ধরনের অর্থ দিচ্ছে। তাহলে আমার এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করা লাগবে, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। সো এই রুলটা ক্লিয়ার। এই রুলটা থেকে অ্যাডমিশনেও মোটামুটি কোশ্চেন আসে। হ্যাঁ, সো এটা আমরা একটু ভালোভাবে করব। আচ্ছা আসো আমরা এখন কোয়েশ্চেনগুলো সলভ করি। দেখো, ইট হেল্পস আস, এটা আমাদের হেল্প করে। আচ্ছা, ড্যাশ অ্যাকোয়ার্ড জেনারেল নলেজ, এটা কি আমাদের হেল্প করে? তাহলে কি এটার উদ্দেশ্য কি আমাদের হেল্প করা? তাহলে কি এখানে আমার কি বসবে বলো তো? একটা ইনফিনিটিভ। তাহলে কি টু অ্যাকোয়ার জেনারেল নলেজ। আচ্ছা, হুইচ আমি একটু পরেই পড়াবো। রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন যদি থাকে, রিলেটিভ প্রোনাউন কি পড়াবো, একটু পরেই পড়াবো। বাট আপাতত এটা জেনে রাখো যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেটা থাকে সেইটা অনুসারে ভার্বটা হয়, ওই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা হয়। তাহলে ইট হেল্পস আস টু অ্যাকোয়ার জেনারেল নলেজ হুইচ ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এইটা অনুসারে যদি হয়, এইটারে যদি তুমি সাবজেক্ট বা তুমি এখানে এজেন্ট মানে তুমি এখানে সাবজেক্ট বা তুমি এখানে মেন জিনিসটা ধরে হিসাব করো, তাহলে কি এর সাথে অবশ্যই ইজ হবে। তাহলে জি নাম্বারটা হবে ইজ। এটা আমি আরো ভালো করে এটা টাইপ আছে দেখাবো। আর এফ নাম্বারটা কি হবে? টু অ্যাকোয়ার। ওকে, অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট ড্যাশ রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম। ইন টাইম অন টাইমের মধ্যে পার্থক্য জানো? বলো, ইন টাইম অন টাইমের মধ্যে পার্থক্য জানো? এটা কিন্তু অ্যাডমিশনে বেশ আসে। আচ্ছা, এইটা কি ডিফিকাল্ট? কই টু রিচ, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে, উদ্দেশ্য প্রতিতে বোঝাচ্ছে। তাহলে কি কে নাম্বারটা হবে? টু রিচ। আচ্ছা, দে কাট ট্রিজ ড্যাশ মেক প্রফিট, তাদের উদ্দেশ্য কি? গাছ কাটা প্রফিটের জন্য। তাহলে এতটুকু কি? এতটুকু হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে কি দে কাট ট্রিজ টু মেক প্রফিট। তাহলে কি টু মেক প্রফিট।
বুঝতে পারছো? বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার? টু রিচ, হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখো, হি অ্যাডভাইসড মি ড্যাশ টু দ্য ডক্টর, ঢাবিতে আসছে 18-19 সালে। আচ্ছা, তাহলে অ্যাডভাইস আছে ডাক্তার দেখানোর জন্য, তাইলে টু প্লাস ভার্ব ওয়ান উদ্দেশ্য, উদ্দেশ্যের জন্য কি একই জিনিস না? কিংবা প্রতিবাদী। ওকে, তাহলে কি টু সি হবে, টু সি হবে, হ্যাঁ টু সি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা আমি এখন পড়াবো না, এটা হচ্ছে পজিটিভ ভার্বের থেকে প্রশ্নটা, পজিটিভ ভার্বে আমি এটা পড়াবো, পজিটিভ ভার্ব পড়াবো যখন, তখন এটা আমি পড়াই দিব, হ্যাঁ। আচ্ছা, সেম কনসেপ্ট বাট পরে। এই যে প্রিপোজিশনের সাথে ভার্বের আইএনজি, একজন মনে হয় লিখতেছিল, ঠিক আছে। আচ্ছা আসো, আচ্ছা প্রিপোজিশন তো সবাই মোটামুটি চিনো, তাই না? প্রিপোজিশন চিনো না? হি ইজ স্ট্যান্ডিং, এগুলা মেডিকেলে প্রচুর আসে ইদানিং, ইন ফ্রন্ট অফ, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস। এইটা কি, এইটা কি, এইটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? ধরো মেডিকেলে এটা আসছে, মেডিকেলে এটা আসছে। আচ্ছা, একটা কথা মনে রাখবা, প্রিপোজিশনের একটা সংজ্ঞা আছে, মানে এটা আইডেন্টিফিকেটিভ ডেফিনিশন, যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো, এটা বইয়ে পাবা না, আমার বইয়ে পাবা, বাট এমনি বইগুলোতে এটা নাও পাইতে পারো। নেমিং ওয়ার্ডস, নেমিং ওয়ার্ডস মানে কি? এখানে কারা হইতে পারে, নাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, প্রোনাউন হইতে পারে, এর আগে বসে সেই নেমিং ওয়ার্ডসকে, নেমিং ওয়ার্ডকে বাক্যে অর্থপূর্ণভাবে যোগ করে, তাকে কি বলে বলো তো? প্রিপোজিশন বলে, প্রিপোজিশন বলে। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে প্রিপোজিশনের আইডেন্টিফিকেটিভ ডেফিনিশন। শব্দ বা শব্দগুচ্ছ যেহেতু বলা হয়েছে, সো শব্দগুচ্ছ হইলে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো আমি পড়াবো পরে, কোর্স আউটলাইন অনুসারে পড়াবো। আচ্ছা, তুমি আমাকে বলো, এদিকে তাকাও, যে দা হাউস, এটা কি একটা নাউন ফ্রেজ না? ধরো নাউন ফ্রেজ তুমি বুঝো না, হাউস কি একটা বাড়ির নাম? ধরো এটা একটা নাউন, আমি সঠিকটাই লিখলাম নাউন ফ্রেজ। এখন এই ইন ফ্রন্ট অফটা এই সাথে একে বাক্যে অর্থপূর্ণভাবে যুক্ত করছে। এখন ভাই অর্থপূর্ণভাবে যুক্ত করছে, আমি তো বুঝি না, তুমি এটা কেটে দাও। ধরো এখানে এটা নাই, তাইলে কি হবে? তাইলে আমার এখানে কি হবে বলো তো? হি ইজ স্ট্যান্ডিং, কিছু নাই, ফাঁকা রাখলাম, হি ইজ স্ট্যান্ডিং দ্য হাউস। এটা কি কোনো অর্থ হয়? কোনো অর্থ হয় না। বাট এখানে আমরা যদি ইন ফ্রন্ট অফটা বসাই, তাইলে কিন্তু একটা অর্থ হয়, তাইলে কিন্তু আমার এখানে অর্থ, নাউন, নাউনের সাথে বাক্যের বাকি অংশ কি অর্থপূর্ণভাবে যুক্ত করছে। তাহলে এই যে অর্থপূর্ণভাবে যুক্ত করতেছে, এই যে অর্থপূর্ণভাবে যুক্ত করতেছে, কথাটা বুঝো, এই যে অর্থপূর্ণভাবে যুক্ত করতেছে, এই জন্যই ইন ফ্রন্ট অফ, এই জন্যই এটাকে আমরা বলতেছি প্রিপোজিশন, এটাকে আমরা বলতেছি প্রিপোজিশন। এইটা থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসছে, এটা খুবই একটা কনসেপ্ট, মানে খুব ভালো একটা কনসেপ্ট, হ্যাঁ। সো এইটা আমরা মাথায় রাখবো,
এটা আমরা মাথায় রাখবো। সো প্রিপোজিশন কিভাবে বুঝতে হয় বুঝতে পারছো? এরকম কনজাংশনও বোঝা যায়, ওইটা পড়াবো, ঠিক আছে? হ্যাঁ, প্রিপোজিশন, হ্যাঁ ভালো একটা কথা বলছো। প্রিপোজিশন মানে কি? পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে অবস্থান। আচ্ছা, তাই প্রিপোজিশন তোমরা বুঝছো। এখন তুমি আমার একটা কথা বলো তো, এইটা যদি প্রিপোজিশন হয়, এইটা যদি প্রিপোজিশন হয়, এরপরে ধরো একটা শব্দ আছে, তাহলে এটা কি হবে? নাউন হবে। এইটা নাউন হবে। এজন্য তোমার আরেকটা কথা বলা হয় যে প্রিপোজিশনের পর যদি একটা শব্দ বসে, সেই শব্দটা নাউন হয়, সেই শব্দটা নাউন হয়। আচ্ছা, এখন আরেকটা স্লাইড নেই, এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। কনসেপ্টগুলো সেভাবে কোনো জায়গায় পাবা না, সো একটু বোঝো। প্রিপোজিশনের পরে আমি একটা শব্দ বসাবো, এই শব্দটা হচ্ছে আমার নাউন, বা এখানে আমার নাউন ফ্রেজও বসতে পারে, নাউন ফ্রেজ বসবে। আচ্ছা, এটা আমি জাস্ট বইলে দিয়ে চলে যেতে পারতাম, বাট কনসেপ্টটা বোঝো। কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এত কথা বলতেছি। ধরো প্রিপোজিশনের পরে তোমার এখানে একটা ভার্ব দেওয়া, এখানে একটা ভার্ব দেওয়া, কিন্তু তোমার এখানে কি বসাইতে হবে? তোমার এখানে বসাইতে হবে কি? নাউন বসাইতে হবে, কিন্তু এখানে তোমার ভার্ব দেওয়া। তাহলে তোমার এখানে পসিবল সলিউশনটা কি? তোমার যে ভার্বটা আছে, ভার্বটারে কিসে কনভার্ট করা? নাউনে কনভার্ট করা। ভার্বটারে কিসে কনভার্ট করা? নাউনে কনভার্ট করা। কারণ আমার তো এখানে নাউন বসাইতে হবে, আমার এখানে বসাইতে হবে নাউন, আমার আছে ভার্ব, তাহলে আমার এখানে কনভার্সনটা করতে হবে। এখন ভার্বকে কিভাবে আমরা নাউনে কনভার্ট করতে পারি, এইটার একটা প্রসেস আছে। এই প্রসেসটারে বলা হয় জেরান্ট। এই প্রসেসটাকে বলা হয় জেরান্ট। জেরান্ট মূলত কি? ভার্ব থেকে যে নাউনটা উৎপত্তি হয় সেইটা। কিভাবে মনে রাখবো? নাউনে এন বেশি, জেরান্ডে এন আছে। তাইলে এজন্য আমার একটা কথা বলা হয় যে, সংজ্ঞাটা এইভাবে আমরা অনেক সময় দিই, সাধারণত ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে, ভার্বের মতো কাজ করলেও জেরান্ড হয়, বাট ম্যাক্সিমাম টাইমে এই উদাহরণের জন্য ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যে নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, তখন তাকে জেরান্ড বলে, জেরান্ড বলে। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিই। হি ইজ এক্সপার্ট ইন পেইন্ট। এটার উত্তর কি হবে বলো? হি ইজ এক্সপার্ট ইন পেইন্ট। হি ইজ এক্সপার্ট ইন পেইন্ট, এটার উত্তর কি হবে বলো? তোমরাই বলো, তোমরাই বলো, এটার উত্তর কি হবে? আচ্ছা, যদি খালি চোখে দেখো, পেইন্টটা কি বলো তো? এখানে একটা ভার্ব। এখন এই ভার্বটারে তুমি কি বানাবা? এই ভার্বটারে তুমি নাউন বানাবা। তাহলে তোমার প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে জেরান্ট। তুমি কি করবা বলো তো? তুমি কিছুই করবা না। এই ভার্বের সাথে একটা আইএনজি যখন নাউনের মতো কাজ করবে, এই নাউনটাকে আদর করে একটা নাম দেওয়া হয়, এটাকেই বলা হয় জেরান্ট, এটাকেই বলা হয় জেরান্ট। তাহলে তোমার এইচএসসি পরীক্ষায় কি আসবে? হি ইজ এক্সপার্ট ইন, তাহলে কি ভার্বের সাথে আইএনজি লাগায় নাউন বানাই দিলা, পেইন্টিং। হি ইজ এক্সপার্ট ইন পেইন্টিং, এটা এইচএসসির প্রশ্ন। আচ্ছা, এখন তোমার অ্যাডমিশনে কি আসবে জানো? অ্যাডমিশনে আসবে হচ্ছে, ধরো এখানে বলে দিল হি ইজ এক্সপার্ট ইন পেইন্টিং, এটা একটা প্রশ্ন হইতে পারে। তো তোমার এখানে বলবে যে পেইন্টিংটা কোন পার্টস অফ স্পিচ বা কি, এটা কি ওয়ার্ড এন্টিটি হিসেবে কি? তুমি কিন্তু ভাই বুঝা গেছো যে এটা কি, ভার্বের সাথে আইএনজি আছে। আচ্ছা, জেরান্ডের মতো যে কাজ করতেছে বাক্যে সাধারণত নাউন কোন কোন জায়গায় বসে? মানে দুইটা জায়গা যদি বুঝলি, একটা হচ্ছে সাবজেক্টের, একটা হচ্ছে অবজেক্টে, একটা হচ্ছে প্রিপোজিশনের পরে, মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন প্লাস নাউন, এইভাবেও তো বসে, তাই না? এই তিনটা ওই জানো। তাইলে এই জিনিসটা কি? পেইন্ট থেকে পেইন্টিং আসছে, পেইন্ট থেকে পেইন্টিং আসছে। আচ্ছা, পেইন্ট থেকে যে পেইন্টিং আসছে, তাহলে কি ভার্বটা কি?
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করতেছে। তাইলে এটার আদর করে যদি ডাকি, আদর করে তোমরা অনেক নাম দাও না, এই আদর করে ডাকলে একে বলতেছি জেরান্ড। তোমার অপশনে যদি জেরান্ড না থাকে, এটা কি আসলে তোমার একটা নাউনই তো বানাইছি, তাহলে দেখাবা নাউন। এইটা একটা অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে। আবার তোমার এখানে এক্সপার্টের পরে যে ইন বসতেছে, এক্সপার্ট ইন পেইন্টিং, এটা একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো বুঝতে পারছো যে প্রিপোজিশনের পর সারা জীবন তো পড়লাম নাউন হয়। কেন নাউন হয় এখন বুঝতে পারছো বলো? এগুলো কিন্তু ডিপ কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে হি ইজ এক্সপার্ট ইন পেইন্টিং, তাহলে বাইটা কি? বাই রিডিং হার্ড বা ওয়ার্কিং হার্ড উই ক্যান সাকসিড গেল। সাধারণত এখানে একটা ব্যতিক্রম আছে। টুটা যখন আমাদের শুধু প্রিপোজিশন, সাধারণত এর সাথে ভার্বের বেস ফর্ম হয়। বাট এটার ব্যতিক্রম আছে। লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। কেন আইএনজি হয়? ওই যে তোমার যে মানে ভার্বটা, ওইটা কি তোমার নাউনে কনভার্ট করতে হয় দেখেই কি আমার ওইখানে কি বসে বলো তো? ভার্বের সাথে আইএনজি বসে। ওইটা আসলে ব্যতিক্রম না, বাট আমাদের ওইভাবে শেখানো হয়, তোমরা শেখো, সমস্যা নেই। তাহলে হি woke up early to exercise before work, তাহলে টু এর পরে কি ভার্বের সাথে আইএনজি হয়, একদম ফ্রেশ টু মানে প্রিপোজিশন হিসেবে টু। আচ্ছা, সো এই কনসেপ্টগুলো বুঝতে পারছি বলো যে ভাই এই কনসেপ্টগুলো বুঝতে পারছি। এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে, তুমি যেখানেই পরীক্ষা দাও অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এতটুকুর মধ্যে অ্যাডমিশনের অনেক কিছু পড়ে ফেলছি, কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবা। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? ভাইয়া ফার্স্ট, হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ওইটা আসছে। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম, দেখো আমি কিন্তু আগেই পড়াইছি, ওয়ান্স যদি থাকে, ওয়ান্স আপন এ টাইম থাকে, তাহলে কি হয়? এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার, বাট এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে কি বি ভার্ব হিসেবে কে ব্যবহৃত হতে পারে? ওয়াজ অথবা ওয়্যার। এখানে কি এ কিং আছে, তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে। ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ নো হিজ ফিউচার, তাহলে কি ভেরি ফন্ড অফ আছে। অফের পরে কি আমার একটা প্রিপোজিশন, তাহলে এরপরে যদি আমাদের মানে যাই আসে এখানে কি ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, কারণ কি আমার নাউন বানাইতে হবে। তাহলে কি ফন্ড অফ, বি নাম্বারটা কি হবে? নোয়িং হিজ ফিউচার। আচ্ছা, দেখো, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেইনটেইন কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স। ফরটা কি একটা প্রিপোজিশন, তাহলে এরপরে যে মেইনটেইনটা আছে, মেইনটেইনটা কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি, মেইনটেইনিং। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো? এইটা আমি সলভ করাবো, তার আগে আমি একটা জিনিসে চার্জ দিব, স্লাইড চেঞ্জার। হাত দিয়ে স্লাইড চেঞ্জ করতে বিরক্ত লাগে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো যে ভাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে সামনে আগাবো। তো চার্জার তো এখানে আছে, কি থাকার কথা। আর তারপরেরটার আমার উত্তর দাও দেখি তোমরা কি বুঝছো। পরেরটার উত্তর দিলেই আমি বুঝতে পারবো যে তোমরা আদৌ বুঝতেছো কিনা ক্লাস। দিনাজপুর বোর্ডের যারা আসো, ঢাকা বোর্ডের যারা আসো, উত্তর দাও। হ্যাঁ, মেইনটেইনিং। আচ্ছা, দেখো, মোরওভার উই প্রোভাইড উইথ, খেয়াল করো, উই প্রোভাইড উইথ গুড স্কোপ অফ ড্যাশ এনজয় বেস্ট বুকস থ্রো ইংলিশ। এখানে আগে এইটা সলভ করি। অফ আছে, অফের পরে কি? যেহেতু প্রিপোজিশন, তাহলে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? এটা হবে এনজয়িং। এখন তুমি কি ভাই একটা জিনিস বুঝতেছো যে তুমি এখানে কি দিবা? এখানে উত্তর কি দিব? উই প্রোভাইড উইথ। এটা উত্তর হবে কি হবে না বলো? এটা উত্তর হবে কি হবে না? পার্টস অফ স্পিচের ফ্রি ক্লাস আছে আমার ইউটিউবে, কইরো, ওগুলা করলেই হবে। যে সিরিয়ালে পড়াইলে সবচেয়ে ভালো হবে ওইটাতেই পড়াচ্ছি। পার্টস অফ স্পিচ কি তোমার ডিরেক্টলি এইচএসসির সিলেবাসে আছে? মানে কোনো জায়গায় কি লেখা আছে পার্টস অফ স্পিচ আছে বলো তো? ওইটা ঠিক যখন পড়ানো দরকার তখন পড়বো। তোমার তো আগে টেন্স চিনাইতে হবে, পার্টস অফ স্পিচ তো পরে
পার্সপেক্টিভ আমি অ্যাডমিশন স্টাইলে এখন পরে লাভ নেই। হ্যাঁ এই তো সুন্দর, রামিম ইসলাম তরফদার। হ্যাঁ উই আর প্রোভাইডেড, যাক বুঝতে পারছো, লামিয়া সরকারও বুঝতে পারছো। আচ্ছা কেন আমাদেরকে প্রোভাইড করা হয়, আমাদেরকে করা হয়, আমরা কিন্তু করতেছি না, আমাদেরকে করা হয়। তাইলে এখানে কি এইটা সাবজেক্টের জায়গায় বসলেও সেন্সটা কার মতো, অবজেক্টের সেন্স এখানে। এখন অবজেক্টের সেন্স যদি হয় তাহলে সেটা কি প্যাসিভ ভয়েস। তাহলে কি এখন এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে প্রেজেন্ট টেন্সে। তাহলে কি এখানে আমার ভয়েস চেঞ্জ করতে গেলে আমার একটা বি ভার্ব বসাইতে হবে। তাহলে উই এর সাথে কি এম হবে না, ইজ হবে না, আর হবে। আচ্ছা আর হইলো, তারপর কি একটা V3 হবে। উই আর প্রোভাইডেড, উই আর প্রোভাইডেড উইথ গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। বুঝতে পারছো? আচ্ছা দেখো বাই রিড আছে, সহজ কথা, প্রিপোজিশনের পরে এটা কি হবে, বাই রিডিং। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং ফর আওয়ার ফিউচার। খুব সহজ। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? হ্যাঁ আর প্রোভাইডেড, আর প্রোভাইডেড। আচ্ছা এইটা এইচএসসিতে যেমন ইম্পর্টেন্ট তার চেয়েও এটা বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টে, এগুলা থেকে বেশ প্রশ্ন আসে। এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে বা এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি হবে। এই ভার্বগুলো তোমার কয়েকটা ফর্মে থাকতে পারে, এই ভার্বগুলো তোমার V1 ফর্মেও থাকতে পারে, V2 ফর্মেও থাকতে পারে, যাই থাকুক এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে কি ভার্বের সাথে আইএনজি হবে। এখন এখানে তো ভাই অনেক ভার্ব, কি করব, দুইবার লিখবো প্রথমত, আর ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি। অ্যাডমিট, অ্যাকনলেজ, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, বিগিন, অন্যভাবে দিয়ে এইভাবে দিলে ঝামেলা হবে। আচ্ছা কনসিডার, কন্টিনিউ, ডিফার, ডিনাই, ডিনাইটা আসে, ডিসকাস, এসকেপ, এনজয়, ফিল, ফরগিভ, কিপ, মেনশন। মাইন্ডটা বেশ ইম্পর্টেন্ট, মাইন্ডটা বেশ ইম্পর্টেন্ট। এবার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে মাইন্ড, ডু ইউ মাইন্ড দিয়ে প্রশ্ন আসছে। হ্যাঁ পোস্টপোন, প্র্যাকটিস, প্রিভেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে রেকমেন্ড, রিস্ক না দেখলেও হবে, সেটাও দেখো, রিস্ক কেন জানি মনে হইতেছে, রিস্ক নিলাম না, রিস্ক নে। রিমেম্বার, রিগ্রেট, স্টপ, সাজেস্ট, স্টার্ট, আন্ডারস্ট্যান্ড। এগুলো একটু বেশি বেশি দেখবা, সবই দেখবা, এগুলো একটু বেশি বেশি দেখবা। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে এর সাথে আইএনজি হবে। যেরকম হি অ্যাভয়েডেড মেক, তাহলে আমি কি বলছি, অ্যাভয়েডের তোমার কি থাকতে পারে এখানে V1 V2, তার মানে কি অ্যাভয়েডও হইতে পারে, অ্যাভয়েডেড। তাহলে এখানে কি অ্যাভয়েড আছে, এরপর যেহেতু আরেকটা ভার্ব হবে তাহলে কি ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি অ্যাভয়েড, এটা কি হবে, মেকিং হবে। আচ্ছা মাই ব্রাদার এনজয়স, তাহলে দেখছো ভার্ব একটু চেঞ্জ হয়েছে, এনজয়টা কি এনজয়স হয়েছে, তাহলে কি প্লেটা কি হয়ে যাবে, প্লেটা প্লেইং হয়ে যাবে, প্লেটা প্লেইং হয়ে যাবে, প্লেটা প্লেইং হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা তাইলে আসো আমরা এখন দেখি। I tried it for a month and it dash so easy and enjoyable that I kept dash. আচ্ছা ইট তোমারে কি বলছিলাম, এন্ড এখানে কি প্যারালালিজমের মতো, এর আগে কি পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি পাস্ট টেন্স হবে। তাহলে বি ভার্বের পাস্ট টেন্স কি, ইটের সাথে কি যায়, ওয়াজ হবে, এটা আগেই পড়াইছি। and enjoyable that I kept, kept, তাহলে কিপের পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে কি ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে কি I kept doing, I kept doing। ঠিক আছে। আচ্ছা এখন আসো এই জিনিসটা আমরা সলভ করি, কয়েকটা জিনিসের হচ্ছে সমন্বয়ে এটা গঠিত হয়েছে। আচ্ছা এখানে আগে তোমার হচ্ছে কিছু কনটেক্সট আছে যেটা দেখে তুমি চিনতে পারবে এখানে স্টার্টটা কিভাবে হবে, বাট আমরা ওইদিকে না যাই, আমরা পেছন থেকে সলভ করি। আচ্ছা দেখো এখানে অফ আছে, অফ কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি নার্সটা কি হয়ে যাবে, খেয়াল করো এদিকে, নার্সটা কি হয়ে যাবে, নার্সটা হয়ে যাবে নার্সিং। আচ্ছা ভাই এখানে যেহেতু এন্ড আছে, এন্ডের আগে ভার্বের সাথে আইএনজি মানে কি পরেও ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? কারণ কি এই অফটা অফ নার্সিং, আবার এখানেও ধরো মনে মনে মানে এখানে একটা অফ আসছে বাট এটা লেখা হয় না, সিনট্যাক্সের রুলস অনুসারে লেখা হয় না। তাহলে ব্রিংটা কি হয়ে যাবে, ব্রিঙ্গিং, ব্রিং আপ, ব্রিং দিয়ে গ্রুপ ভার্ব
খুব ইম্পর্টেন্ট পইরো। ব্রিং আপ মানে কি, বড় করে তোলা বা লালন পালন করা, রিয়ার। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন এই কনটেক্সট, আগে তুমি কনটেক্সট দেখে বুঝতে পারবা যে এইটা হবে হচ্ছে স্টার্টেড, এইটা হবে স্টার্টেড, আগের কনটেক্সট। আমি যেহেতু প্রশ্নটার কনটেক্সট জানি, আমি এই জন্য স্টার্টেড লিখলাম, তোমরা দেখলেও তোমরা বুঝতে পারবা স্টার্টেড। আচ্ছা, স্টার্ট বা স্টার্টেড এমন একটা ভার্ব, এরপরে কি আরো একটা ভার্ব আছে, তাহলে কি স্টার্টেড এর পরে এটা কি হচ্ছে, স্টার্টেড এর পরে এটা কি হবে বলো তো, যেহেতু আরেকটা ভার্ব তাহলে কি হবে, থিঙ্কিং। তাহলে আসো আমরা এখন পুরো সেন্টেন্সটা পড়ি। দে স্টার্টেড থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। তুমি একটা জিনিস খেয়াল করো, 1 2 3 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন এক জায়গায়, 2টা কনসেপ্ট নিয়ে, ঠিক আছে। সো এই যে আমার এই কমেন্টটা দেখে খুবই কেমন জানি লাগলো, বুঝছো? তোমরা তো আসলেও মানে অনেক ছোট, তোমরা আসলেও মানে অনেক কিছু বোঝো না, বা অনলাইনে অনেক কিছু দেখে অনেক রকম জিনিস মনে করো। এই যে আমি তোমারে এই সলভটা এটা পড়ানোর সাথে সাথে পড়াইতেছি, এই জিনিসটাই কয় জায়গায় পড়ানো হয় একটু দেখো, একটু দেখো। হ্যাঁ, আমি আগে কারো ক্লাস দেখতাম না, বাট যেহেতু এখন অনলাইনে পড়াই, অ্যাটলিস্ট ভিডিওগুলো সামনে আসলে দেখি বা অ্যাপ্রোচগুলো দেখি। এই জিনিসটা আমি তোমার এত ভেঙে ভেঙে পড়াইলাম, এরপরে যদি পুরা প্রশ্নের মধ্যে তুমি যদি এই জিনিস সলভ না করতে পারো, এটা তোমার ব্যর্থতা, এটা তোমার ব্যর্থতা। এই জিনিস তোমার আরেকবার সলভ করানোই উচিত না, কিন্তু আমি যেহেতু বলছি প্র্যাকটিস ক্লাস দিব, আমি আরেকবার সলভ করাবো, ঠিক আছে। আচ্ছা, আসো তারপর কি, সাম পিপল ট্রাভেল, ট্রাভেল ক্লাইম অন দেয়ার রুফ, তাহলে কি ট্রাভেলের পর আরেকটা ভার্ব আসলে এটা কি হবে, ক্লাইম্বিং হবে, ক্লাইম্বিং হবে, ক্লাইম্বিং হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আই নাম্বারটা কি হবে, ক্লাইম্বিং। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা সামনে যাই। দেখো, দ্য কিং স্টার্টেড, স্টার্টেড পরে আরেকটা ভার্ব আসছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি। দ্য প্যারেন্টস নেভার মাইন্ড, তাহলে কি টেকটা কি হয়ে যাবে, টেকিং, টেকটা হয়ে যাবে টেকিং। এটা দিয়ে যে কি পরিমাণ প্রশ্ন আসছে এবার মাইন্ডের পরে, তুমি আমারে বলো। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। যদি এটা সত্যি হয় তাহলে আমি এটা কি নেগেটিভ ফিডব্যাক নিতেও অরাজি না বা অখুশি না। তাহলে কি আই ডোন্ট মাইন্ড, এখানে মাইন্ডটা কি হবে, এখানে কি হবে তুমি আমাকে বলো, এটা কি হবে। মাইন্ডের পরে যদি আমার আরেকটা ভার্ব আসি, মানে আনি মাইন্ড, উড ইউ মাইন্ড, এইটার পরে আমি যদি আরেকটা ভার্ব আনি, তাহলে সেই ভার্বের সাথে কি হবে, সেই ভার্বের সাথে আমার আইএনজি হবে, সেই ভার্বের সাথে আমার আইএনজি হবে। তাহলে উড ইউ মাইন্ড অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। সো এটা থেকে অনেক প্রশ্ন এবার আসছে। ধরো তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, ধরো অ্যাডমিশন, এবার কোন অ্যাডমিশনের জন্য আসছে, মেডিকেলেও আসছে। would you mind take a cup of tea? তাহলে এখানে would you mind আছে, তাহলে would you mind এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি, তাহলে টেকটা কি হয়ে যাবে, টেকটা হয়ে যাবে টেকিং, টেকটা হয়ে যাবে টেকিং, টেকটা হয়ে যাবে টেকিং, ঠিক আছে। আচ্ছা, টেকটা কি হয়ে যাবে, টেকিং। এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো, এই রুলসটা থেকে প্রচুর প্রশ্ন আসছে। বুঝছো? আজকেরটা কিন্তু খুবই সহজ। টু থিঙ্ক কেন হবে না, কোনটা টু থিঙ্ক হবে না, রুল তোমার আমি এক্সপ্লেনও করলাম, তারপরেও যদি বলো টু থিঙ্ক কেন হবে না, কোনটা টু থিঙ্ক। এই স্টার্ট আছে, স্টার্টের পরে আমার কি আরেকটা ভার্ব আসছে, তাহলে স্টার্ট ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে কি ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। আচ্ছা, তোমার তো টুটা কখন আসতেছে, যখন তোমার ইনফিনিটিভের ইউজ হচ্ছে, বাকি প্রতি উদ্দেশ্যে এগুলা বোঝাচ্ছে, এখানে কি প্রতিতে উদ্দেশ্যে এগুলা বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, এই জন্য আসতেছে। দেখো এইটা হুবহু আসছে। এবার উড ইউ মাইন্ড কি, হ্যাভিং এ কাপ অফ টি, কাপ অফ টি এখানে কিন্তু হ্যাভিং হবে, এখানে কিন্তু ড্রিঙ্কিং হবে না। সো এটা একটু খেয়াল রাখো, হ্যাভিং। এগুলা
ঢাকায় যায় মানুষ, বাট আমি এটা পড়ায় বুঝাইতেছি যে কেন দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সার্টেন এক্সপ্রেশনের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি হয়। ওই যে তোমার আমি বলছিলাম না কিছু টু আছে, এদের পর কি ভার্বের সাথে আইএনজি হইতে পারে। যেরকম আমাদের একটা টু হচ্ছে ধরো অ্যাডহেয়ার টু, অ্যাকাস্টমড টু, এগুলা সবগুলাই পড়বা, এগুলা থেকে প্রশ্ন আসে, বাট যেগুলা বেশি ইম্পর্টেন্ট দাগায় দিচ্ছি। অ্যাডহেয়ার টু, অ্যাকাস্টম টু, অ্যাপ্রুভ অফ, অ্যাডিক্টেড টু, এগুলো সবই ইম্পর্টেন্ট। বি ইউজ টু এটা আমি ভালোভাবে পড়াবো। তারপর ধরো হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইম্পর্টেন্ট, কনফেস, এগুলো সবই ইম্পর্টেন্ট। কাউন্ট অন, তারপর হচ্ছে ডিভোটেড টু, তারপরে হচ্ছে গিভ আপ। গিভ আপ যে কতবার আসছে, ঠিক আছে। হি গেভ আপ প্লেইং ফুটবল, মানে তার বিয়ে হওয়ার পরে সে কি ফুটবল খেলা ছাইড়া দিচ্ছে, এটা যে কতবার আসছে। গেট ইউজ টু, এটা পড়াবো আমি। ইনসিস্ট অন, তারপরে হচ্ছে ধরো ইট ইজ ওয়ার্থ, কিপ অন, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, মাইন্ড তো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অবজেক্ট টু আসে, তারপর হচ্ছে রিলাই অন, তারপরে হচ্ছে উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উড ইউ মাইন্ড, এগুলা আসে। এগুলার পরে যদি আমার একটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, তাহলে কি উড ইউ মাইন্ড মাত্র পড়াইলাম। হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি, এখানে তুমি কোনো প্রপোজাল দিচ্ছ। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এখানে কি ছিল, সি ছিল, সিটা কি হয়ে যাচ্ছে, সিইং হয়ে যাচ্ছে। এটা কি ডাবিতে সি ইউনিটে আসছে কি বলতো 2000 সালে, যখন আমাদের কারো জন্মই হয়নি। দেখো তাহলে আমরা এখন সলভ করি, খুবই সহজ। আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস টু দেম উইথ এ ভিউ টু, খেয়াল কর, উইথ এ ভিউ টু এলিমিনেট দেয়ার সাফারিংস। তাহলে আমরা কি মাত্রই বললাম যে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, এরপরে যদি একটা ভার্ব হয় তাহলে তার সাথে আইএনজি হবে, এর সাথে আইএনজি হবে। তাহলে কি our government offers a lot of opportunities to them with a view to eliminate-টা কি হবে বলো তো, eliminating হবে, eliminating হবে। আচ্ছা ঠিক আছে। with a view to exchange, তাহলে with a view to exchange-টা এখানে আমার কি আছে, with a view to আছে, with a view to এর সাথে আমার কি হয় বলো, তুমি বলো, with a view to এর সাথে তোমার কি হবে, ভার্বের সাথে আইএনজি, তাহলে এক্সচেঞ্জিং, তাহলে জি নাম্বারটা কি হবে, এক্সচেঞ্জিং। উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু, আমরা একটু আগেই পড়ে আসছি না হ্যাভ টু, যে হ্যাভ টুর পরে যদি আমরা একটা ভার্ব বসাই তাহলে সেটা কি হবে, হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি উই হ্যাভ টু লার্ন ইংলিশ, তাহলে কি এটা কি হবে, লার্ন ইংলিশ, ঠিক আছে। তারপর দেখো এটা তার উই ক্যান নট হেল্প, ওই যে মাত্র পড়লাম, মাত্র কি পড়ছি বলতো, এগুলো যত প্র্যাকটিস করবো তত আয়ত্তে আসবে, যে কান্ট হেল্প বা ক্যান নট হেল্প, আবার ধরো কুডন্ট হেল্প, এর সাথে বা এর পরে যদি একটা ভার্ব থাকে ভার্বের সাথে একটা আইএনজি হয়, তাহলে কি আই ক্যান নট হেল্প, রিলাইটা কি হয়ে যাবে, রিলাইং অন, রিলাইং অন। এখন মনে রাখবা রিলাই অন মানে কি, নির্ভর করা বা বিশ্বাস করা, নির্ভর করা, রিলাই অন মানে কি নির্ভর করা। এটা কি আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার বলো তো। এগুলা নিজেরাই পারবা, এগুলা প্র্যাকটিস, যা বলছি তাই, জাস্ট ওয়ার্ডগুলো চেঞ্জ করে। আচ্ছা দেখছো বেশ ভালোই কিন্তু প্রশ্ন আসছে। দেখো এখন অ্যাডমিশনের কোশ্চেনটা সলভ করি। নান শুড বি অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টুর পরে যদি আমাদের একটা ভার্ব আসে, অ্যাডিক্টেড টুর পরে আমাদের অ্যাডিক্টেড টুর পরে আমাদের যদি একটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হয়। তাইলে এখন এখানে ওই ভার্বের সাথে আইএনজি, প্লেইং, এগুলা তো একটাও ভার্বের সাথে আইএনজি না, তাহলে এগুলা হবে না। তাহলে অ্যাডিক্টেড টু প্লেইং কম্পিউটার গেমস। আচ্ছা তারপর ধরো ঢাবিতে আসছে, আই কুড নট ড্যাশ লাফিং, তাহলে তোমার এই ঢাবিতে কি মানে যাচাই করতেছে, তুমি এই ওয়ার্ডটা জানো কি না,
যে ধরো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, কুড নট হেল্প, ঠিক আছে। এরপরে আমার যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি বসবে। তাহলে তুমি জানো কি না যে এখানে যে হেল্পটা, যে এক্সপ্রেশনের মধ্যে হেল্প আছে, তুমি জানো কি না? তাহলে কি আই কুড নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প লাফিং, ঠিক আছে, বুঝছি? বলো তো, এটা আমি আগেই পড়ায় ফেলছি, তারপরেও আবার এটা পড়াবো আমি, ঠিক আছে? অফিসিয়ালি পড়াবো, আনঅফিসিয়ালি পড়াইছি এটা। টাইপ কত? 22 এটা। আচ্ছা, খুব মজার একটা টাইপ, ভয়েসের সময় পড়াইছি। হ্যাভ, হ্যাজ, হ্যাডও হইতে পারে, এখানে হ্যাডটা অ্যাড করে নিও। হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, গেট, বিকাম, গ্রো, টু বি, বিং, টু হ্যাভ, হ্যাভিং। এরপরে যদি ভার্ব হয় তাহলে সেই ভার্বটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হয়। এটা কি সেন্সে হয় বলো তো? এটা কি সেন্স হয়? V3 হয়। যেরকম আই হ্যাভ ড্যাশ টায়ার্ড, দেখো আই হ্যাভ ড্যাশ, এই যে এখানে লিখলাম বিকাম টায়ার্ড, তাহলে এটা কিসের জন্য হয় বলো তো? এখন তুমি তো আমার বলবো ভাই বিকাম তো বিকামই আছে, চেঞ্জটা কই হয়েছে? না, এই জায়গায় তোমাদের ভার্বের কনজুগেশন পড়তে হবে, V1 V2 V3। এই কনজুগেশনের একটা শীট দিবনি, শীট দিতে ইচ্ছা করে না কারণ তোমরা পড়ো না, তাও দিয়ে রাখবো। এটা যে কোনো গ্রামার বইতেই পাবা, জাস্ট একবার পড়ে রাখার জন্য। বিকেম, এইটার হচ্ছে বিকাম, বিকাম, বিকেম, সরি বিকাম, বিকেম, বিকাম, ধরো ঠিক এরকম কাম, কেম, আবার এটা কি কাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এখানে যেহেতু হ্যাভ আছে তাহলে কি এখানে অবশ্যই V3 হবে। V3টা কি হবে? বিকাম হবে, বিকাম হবে। তারপর ধরো পিপল গেট এক্সস্ট বাই ট্রাফিক জ্যাম। তুমি ধরো এগুলা রুলস টুলস কিচ্ছু জানো না, মানুষ কি হইতেছে বলো তো? ট্রাফিক জ্যামের কারণে এক্সস্টেড বা বিরক্ত হইতেছে। এখন তুমি বুঝতেছই না, তুমি তো জানো ভাই এই জায়গায় যদি ভয়েস হয় আমার একটা V3 বসাইতে হবে। তাহলে কি এখানে পিপল গেট কি হবে বলো তো? এক্সস্টেড, এক্সস্টেড হবে, পিপল গেট এক্সস্টেড হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্ট গেট দেমসেলফ ড্যাশ ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। তাই গেটের পরে এখানে আরেকটা ভার্ব বসাইতে হবে। এইটা কি? কোনো প্রোনাউনের শেষে যদি সেলফ, সেলফস থাকে তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের 8টা টাইপ থেকে টানা 2 বছর মানে মেডিকেলে প্রশ্ন আসছে। যেরকম এটারে বলা হয় হচ্ছে আমার আত্মবাচক সর্বনাম, আত্মবাচক, বাংলাতেও পড়বা এটা, আত্মবাচক সর্বনাম। যেরকম ধরো হচ্ছে মাই সেলফ, ইয়োর সেলফ, ঠিক আছে, দেম সেলফস, এরকম আর কি, এরকম যে সেলফ সেলফসের উদাহরণ আছে। তাহলে পিপল গেট, এটারে কাটো, দেম সেলফ মানে তাদেরকে, অ্যাডমিটেড, অ্যাডমিটটা কি হয়ে যাবে? অ্যাডমিটেড। কারণ আমরা একটু আগেই পড়ছি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে যে গেট আছে, গেটের পরে যদি আরেকটা ভার্ব হয় তাহলে কি এখানে V3 হবে, এখানে V3 হবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ডিসকাশন গ্রুপ খুলবো, আজকেই খুলবো ভাই। মানুষের সাথে ডিসকাশন করতে করতে আমার এই যে এই পাশ আর এই পাশ ব্যথা হয়ে গেছে, বুঝছো? অথচ ডিসকাশন গ্রুপটাই খোলা হয়নি। আচ্ছা, খুলে দিতে বলবো। ক্লিয়ার স্যার? ওকে, চলো সামনে আগাই আমরা। ওকে, তোমরা কি ফ্রেজ ক্লজ বোঝো? তোমরা কি ফ্রেজ ক্লজ বোঝো? না বুঝলে আমি এটা বাকি রাখবো, আমি যখন ফ্রেজ ক্লজ পড়াবো তারপরে আইসা আমি এটা পড়াবো, কারণ একাডেমিক ব্যাচে শুরুতে এটা বুঝলাম, আর এখন ফ্রেজ ক্লজই তোমরা অনেকে বুঝো না, তো আমি তোমার রিডিউস ক্লজটা কিভাবে বুঝাবো এটা বাকি রাখি আপাতত। হ্যাঁ, আমরা যখন ফ্রেজ ক্লজ পড়বো তখন হচ্ছে মানে আমরা করবো আর কি। হ্যাঁ, ওকে,
এটা বাকি রাখি, কারণ এটা এখন তোমরা বুঝবা না। যতই বুঝাইতে চাই বুঝাই, এটা এখন বুঝবাই না। আমি ড্যাম শিওর কিছু তোমাদের প্রশ্ন দেখেই বুঝছে এটা বুঝবা না। সো ফ্রেশ ক্লাসটা যখন পড়াবো, আমি যদি নাও পড়াই এটা নিজেরা রিডিং করলেও বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা চলো, এরপরে আমরা যেখানে যাব, এবার এখান থেকে ঢাবিতে একটা প্রশ্ন আসছে, প্রায়ই এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ আচ্ছা, তাইলে এখন প্রোনাউন চিনতে হবে, প্রোনাউন চিনতে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা, WH ওয়ার্ডগুলা, ধরো আমি যদি বলি হু আর ইউ, ইট ইজ ইউ হু, সেইভাবে না লিখি, হু আর টু ব্লেম। তাইলে হু এখানে কোন প্রোনাউন, এখানে হু কোন প্রোনাউন বলো বলো। এক হুই WH ওয়ার্ডগুলা কি বলো, কোনটা কোন প্রোনাউন বলো দেখি, তোমরা প্রোনাউন সম্পর্কে কিরকম আইডিয়া। হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, এটা কি করতে ব্যবহার করা হয়েছে বলো তো? এটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়েছে, প্রশ্ন করার জন্য। এখন প্রশ্ন করার জন্য কি ব্যবহার করা হয় বলো তো? প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব ব্যবহার করা যায়। এখানে ধরো ইন্টারোগেটিভ, আমি প্রোনাউনই বলি, ওই কনসেপ্টটাতে এখন না যাই আমরা। ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। আচ্ছা, করা হয়, বুঝে নিও লেখা। আচ্ছা, এখন ভাই এ তো কি, এ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো ইন্টারোগেটিভ বানানে দুইটা আর বানান কিন্তু চলে আসতে পারে, আর আর ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা ভাই বুঝলাম। এখন ইট ইজ ইউ হু আর টু ব্লেম, এখন এইটা কি বাক্যের একটা অংশ, এইটা কি বাক্যের আরেকটা অংশ। ধরো এখানে ক্লজ দিয়ে না বুঝে বাক্যের অংশ দিয়েই বুঝাই। এইটা পার্ট 1, এইটা পার্ট 2। চিন্তা করো এই জায়গায় এই ব্যাটা নাই, এ হুটা নাই, তাইলে ইট ইজ ইউ আর টু ব্লেম কি হইল বলো তো? বাক্যটা লিখি, ইট ইজ ইউ আর টু ব্লেম। এটা কি কোনো বাক্য হয়? এটা কিন্তু কোনো বাক্য হয় না। দেখো এটা কি বাক্য হচ্ছে না। তাইলে এখানে এ কি কাজটা করতেছে, এখানে এ কাজটা কি? হু একটা প্রোনাউন বুঝলাম, কিন্তু এই কাজটা কি? এই প্রোনাউনটা বাক্যের এই অংশের সাথে এই অংশের একটা রিলেশন করায় দিচ্ছে, যে একটা রিলেশন করায় দিচ্ছে। এখন রিলেশন কারা করায়? রিলেশন যারা করায় তারা কি রিলেটিভ, তাই না? আর যেহেতু এটা প্রোনাউন, এজন্য এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সেহেতু এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন ভাই আমি বুঝলাম, রিলেটিভ প্রোনাউন বুঝলাম। আমার কি প্রশ্নটা আসবে দেখো, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। এখন তুমি তো বুঝছো ভাই যে এইটা রিলেটিভ প্রোনাউন আর এইটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, তাইলে রিলেটিভ প্রোনাউন যে, তুমি এইদিকে তাকাও, এটারে এভাবে লিখি, আরেকটা লিখি তাহলে ভালো হবে। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। আচ্ছা, আমরা কিছু অপশন বাছাই করি এখানে। আর ইজ এম ওয়ার। আচ্ছা, তুমি তো ভাই এখন চিনে গেছো যে এটা রিলেটিভ প্রোনাউন, তুমি এটা চিনে গেছো এটা রিলেটিভ প্রোনাউন। সাধারণত বাক্যের মাঝে বসে বাক্যের বাকি দুই অংশের সাথে রিলেশন তৈরি করে, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন তাইলে আমার এখানে কি হবে বলতো? প্রশ্নটা আসলে এরকম, এখানে একটা মানে বি ভার্ব বসাইতে হবে, সোজা কথা, এখানে একটা বি ভার্ব বসাইতে হবে।
এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট কার সাথে এগ্রি করবে? ভার্বের সাথে। তুমি বুঝতেছো ভাই এখানে ভার্ব এখানে বি ভার্ব বসানো লাগবে, কিন্তু এই বি ভার্বটা কার সাথে এগ্রি করবে? এ কার সাথে এগ্রি করবে বা এ মানে কি অনুসারে বসবে? একটা সাবজেক্ট অনুসারে। এখন এই সাবজেক্টটা আমি কিভাবে বের করব? এখন বলা হয় যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে থাকবে, আগে কে আছে? আই। এ কি রিলেটিভ প্রোনাউনের আগে আছে, তার মানে এই পদটা কি পূর্বে আছে কার? রিলেটিভ প্রোনাউনের। তাহলে এইটার আমার বলা হয় পূর্বপদ। এখন এইটারে ইংলিশে বলা হয় অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, তাইলে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে ভার্বটা কি হয়? ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকে সেইটা অনুসারে হয়। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। এখানে কি এম ইজ আর, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে, এখানে কি যেহেতু প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, তাহলে তুমি আমারে বলো এম ইজ আর এর মধ্যে এটা কি হবে? এটা কি হবে বলো তো? অবশ্যই এখানে কি এম হবে। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। এজন্য বলা হয় যে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে অ্যান্টিসিডেন্ট অনুসারে মেইন ভার্ব নির্ধারিত হয়। এখন কথাটা বুঝছো? এখন যদি আমি এই কথাটা লিখি তাহলে কিন্তু জাস্টিফাইড যে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ অনুসারে মেইন ভার্ব নির্ধারিত হয়। ঠিক আছে? তাহলে এখন যদি বলি তুমি এটা রিলেট করতে পারবা, এখন তুমি রিলেট করতে পারবা। তাহলে এখন রিলেটিভ প্রোনাউন কারা কারা আছে? WH ওয়ার্ড যেগুলো আছে, হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এগুলাই সাধারণত বেশি ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যাপার স্যাপার। বুঝছো? কনসেপ্টগুলো বুঝছো? রিলেটিভ প্রোনাউন সমাচার। হ্যাঁ, আশা করি এখন বুঝতে পারছো। হ্যাঁ, ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার? অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। পূর্বপদ মানে কি? এইটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তো তুমি চিনছো, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে থাকে সেইটাই হচ্ছে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, ঠিক আছে, চলো। দে ডোন্ট নো হাউ টু আছে, তাহলে কি এটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে হাউ টু সিলেক্ট, এটা কে নাম্বারটা কি হবে? হাউ টু সিলেক্ট আ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য ফুডস দ্যাট ড্যাশ আর অ্যাভেলেবল টু দেম। এখন দ্যাটটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন। কেন দ্যাটটা রিলেটিভ প্রোনাউন এটা তোমার চিনতে হবে, কারণ এই যে বাক্যের এই অংশ আর এই যে আগে যত এত আছে তার মধ্যে একটা রিলেশন করছে। তাহলে কি এই একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে আছে ফুডস আছে, তাহলে এই যে ফুডস এটা কি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে আছে, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। তাহলে এই পূর্বপদ অনুসারে আমার মেইন ভার্ব হবে। এখানে বি ভার্ব আছে। আচ্ছা, এইটা কি আমার প্রেজেন্ট টেন্সে আছে না? তাহলে বি ভার্বে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসাবে কারা কারা আছে? এম আছে, ইজ আছে, আর আছে। তাহলে ফুডস যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে এম ইজ দুইটাই হবে না, এম অথবা ইজ দুইটাই হবে না, হবে হচ্ছে আর। তাহলে কি দ্যাট আর অ্যাভেলেবল টু দেম, ঠিক আছে? আচ্ছা, দেখো ওই যে ওই প্রশ্নটা আবার আসছে, ইট হেল্পস আস টু অ্যাকুয়ার, মাত্র পড়ে আসছি, হেল্পস আস টু অ্যাকুয়ার। তাহলে এফ নাম্বারটা কি? টু অ্যাকুয়ার। আচ্ছা, ওই যে মাত্র মানে একটু আগে বললাম না, এই প্রশ্নটা বাদ রাখি, হুইচ ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। তাহলে এখানে হুইচটা কি? রিলেটিভ প্রোনাউন না? কারণ কি হুইচ রিলেটিভ প্রোনাউন? এটার কারণটা কি? এর আগে কে মানে আগের অংশের সাথে পরের অংশকে যুক্ত করছে বা রিলেশন তৈরি করছে। তাহলে এখানে কি জেনারেল নলেজ আছে, জেনারেল নলেজ এখানে কি সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে বি ভার্ব বসাইতে হবে। বি ভার্ব কি হবে?
এম ইজ আর এর মধ্যে কি জেনারেল নলেজের সাথে কে এম হবে না, আর হবে না, কি হবে সিঙ্গুলার হিসেবে ইজ হবে, ইজ হবে। আচ্ছা, এ ম্যান ড্যাশ রিড নিউজ পেপার ডেইলি, যেহেতু ডেইলি আছে, ডেইলি থাকলে সেটা কোন টেন্স তুমি বলবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে কি ভার্বের সাথে একটা মানে ওই তোমার নাম্বার পার্সন অনুসারে কি এস বাই এস যুক্ত হইতে পারে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ড্যাশ ইজ লাইক আ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল। আচ্ছা, এখানে তোমার নেগেটিভ একটা কথা আছে। নেগেটিভ কথা কি, যে আ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল মানে কি একদম কূপে বাস করে এরকম, হ্যাঁ এরকম। তাহলে এই প্রশ্নটাতে একটা টুইস্ট আছে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন মানেই টুইস্ট। তাহলে আ ম্যান হু, এইটা তো আমরা বুঝতেছি যে হু একটা রিলেটিভ প্রোনাউন, কারণ কি আগের অংশের সাথে পরের অংশের সম্পর্ক তৈরি করে। তাহলে কি এখানে ম্যান আছে, এখন এখানে আসলো কি ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল, মানে ধরো বাংলাটা আমি ভুলে গেছি, বাট ভুল না করলে কূপমণ্ডুক এরকম একটা শব্দ আছে, মানে তার জ্ঞান অনেক কম। তাহলে নিউজ পেপার যে পড়ে তার জ্ঞান কম না, যে নিউজ পেপার পড়ে না বা দুনিয়া সম্পর্কে জানে না তার জ্ঞান কম। তাহলে কি হু ডাজ নট রিড, হু ডাজ নট রিড কারণ কি প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা কি হবে বলো তো, এটা অনেক পোলাবান কিন্তু ভুল করবা। হু ডাজ নট রিড নিউজ পেপার, তাহলে এ ম্যান হু ডাজ নট রিড নিউজ পেপার আসলে এখানে কারে বোঝাচ্ছে, এখানে তো বোঝাচ্ছে এ ম্যানরে বোঝাচ্ছে। যেহেতু এখানে এ ম্যানরে বোঝাচ্ছে, এ কিন্তু রিয়েল সাবজেক্ট, এ হচ্ছে রিয়েল সাবজেক্ট। এ যদি রিয়েল সাবজেক্ট হয় তাহলে কি ইজ লাইক, কারণ কি এ ম্যানের সাথে কি যাবে ইজ যাবে। তাহলে এ ম্যান হু ডাজ নট রিড দ্য নিউজ পেপার, তাহলে হু ডাজ নট রিড দ্য নিউজ পেপার এটা তোমার কি হয়ে যাচ্ছে, এটারে আমি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, আমি তোমাদের পড়াবো। তাহলে কি অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমি অ্যাডজেক্টিভ ফ্রেজটা তো আমার ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না, মেইন ভার্ব আমার কি রিয়েল সাবজেক্টটা রাখবে। তাইলে কি এখানে ম্যানের সাথে কি হবে ইজ লাইক আ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল। বেশ, এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন, এটা যদি বুঝে থাকো তাহলে মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। ঠিক আছে, এগুলা পারবা, এগুলা আমার আর দেখানোর দরকার নেই। এই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউনের অ্যাডমিশনের এই প্রশ্নটা তুমি সলভ করো। ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলিউর দ্যাট হাউ ইউ ডিসাইড হাউ ইউ অ্যাচিভ সাকসেস। আচ্ছা, এখানে দ্যাট কি এটা তোমার আগে বুঝতে হবে, দ্যাট কি এটা আগে তোমার বুঝতে হবে। দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, কারণ কি এর আগের অংশের সাথে পরের অংশের একটা রিলেশন তৈরি করছে। আচ্ছা, এখন এখানে হাউ ইউ ডিল উইথ ফেইলিওর, তাহলে এখানে অ্যান্টিসিডেন্টটা কি। এবার কিন্তু মেডিকেলেও সম্ভবত এরকম একটা প্রশ্ন আসছে, আমার এক্সাক্ট খেয়াল নাই মেডিকেল বা ঢাবিতে। তাহলে কি এ হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা এ হচ্ছে পূর্বপদ, এ হচ্ছে পূর্বপদ। তাহলে কি এখানে কি তুমি তো বুঝতেইছো ইট ইজ আছে। দেখো প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, যেহেতু ইজ আছে তুমি বুঝতেছো এটা তোমার প্রেজেন্ট টেন্স, এটা তোমার কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ইজ আছে তাহলে এখানেও কি প্রেজেন্ট ফর্ম হবে, ডিটারমিনিং তো হবেই না, ডিটারমিনিং হবে না কারণ ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি তো আর প্রেজেন্ট কি তোমার ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় না। অ্যামিজার থাকলে ওটা কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাভ ডিটারমাইন্ড এটা কি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, ডিটারমাইন্ড V2 হবে না, তাহলে ডিটারমাইন্স হবে। ধরো তুমি এগুলো কিচ্ছু জানো না, তুমি কিছুই জানো না যে ভাই কি হবে আমি বুঝতেছি না, ভাই তুই এখানে প্রেজেন্ট দেখছস না, ওখানে তোর প্রেজেন্ট হবে, সোজা কথা। তাহলে কি ডিটারমাইন্স হচ্ছে, তাহলে কি ফেইলিওর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে, তাহলে উত্তরটা কি হচ্ছে ডিটারমিন্স হচ্ছে, ডিটারমাইন্স অথবা ডিটারমিন্স হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? ঢাবির প্রশ্ন কিন্তু এরকমই যে তুমি অপশন অ্যানালাইসিস করতে পারলে ঢাবি সবচেয়ে সহজ। ঢাবি এই যে ধরো তুমি এটার অর্থই বুঝলা না, তোমার অর্থ বোঝার দরকার আছে, তুমি যদি রিলেটিভ প্রোনাউনের কনসেপ্ট জানো বা এইটাও পারতো, আমি জাস্ট তোমার যে প্রেজেন্ট ফর্ম একটা বাক্যে যে প্রেজেন্ট ফর্ম ইউজ হচ্ছে এটা দিয়েই তো তুমি সলভ করতে পারো, জাস্ট কমন সেন্স। ক্লিয়ার? ডিটারমিন্স। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তোমরা এখন আসো আমরা ওয়েনের কিছু ব্যবহার দেখি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওয়েনের ব্যবহার দেখে আজকে ছেড়ে দিব। আচ্ছা আজকে ছেড়েই দিই, কারণ আমি দেখে নেই ওয়েনের সাথে আবার ওয়াইল যুক্ত আছে, তো দুইটা একসাথে কম্পেয়ার করে পড়ানো লাগবে।
সো যেহেতু অনেকের ফিজিক্স ক্লাসও আছে, সমস্যা নেই, এগুলা হচ্ছে পরে কম্পেয়ার করে একসাথে পড়াবো, ওয়েন ওয়াইল, তাহলে এটা পড়তে সুবিধা হবে। আর হয়তো আমাদের একটা ক্লাস লাগবে, আগামীকালকেই আমাদের এইটা শেষ হয়ে যাবে, আগামীকালকে 4টা ক্লাসে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পুরা ক্লাস। এখন তোমাদের কি কি প্রশ্ন আছে, কি কি সমস্যা আছে সব আমাকে বলো, আমি তোমাদের সকল প্রশ্ন, সকল সমাধান, সকল সাজেশন শুনবো। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 9টা 42। আমি আর 2 মিনিট থাকবো, 2 মিনিট বা 1 মিনিট থাকবো, আমি হচ্ছে তোমাদেরকে জানাবো মানে কি কি প্রবলেম বা তোমাদের কি কি মানে জানতে চাও বা কথা আছে বলো, হয়ে যাবে। আজকে আমরা পড়ছি অল্প, বাট আমরা আজকে থিওরিতে বেশি ফোকাস করছি, ঠিক আছে? তুমি যত ভালো থিওরি বুঝবা তত ভালো তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? তুমি 100টা কোয়েশ্চেন সলভ করেও অনেক সময় দাগাইতে পারো না। গ্রামার বইতে হাজার হাজার প্রশ্ন থাকে, এর বাইরে কি প্রশ্ন আসে না, বাট কেন? ওই কনসেপ্টগুলো বুঝে না। ইংলিশ শুধু হচ্ছে গ্রামার, শুধুমাত্র তোমার মুখস্থ করার বিষয় না, এখানে বোঝার অনেক কিছু আছে, এবং তোমার ওই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকলে মানে জিনিসগুলো তোমার কাছের জন্য খুবই সহজ, এবং নতুন প্রশ্ন আসলেও তুমি পারবা। ডিসকাশন গ্রুপ